নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন মুঘল সাম্রাজ্যের পতন। সাম্রাজ্যের বিশালতা, জনসংখ্যা, আর্থিক সম্পদ ও সামরিক বলের দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যযুগের ইতিহাসে মুঘল সাম্রাজ্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। ঔরঙ্গজেবের আমলে এই সাম্রাজ্য কাবুল থেকে গৌহাটি এবং কাশ্মীর থেকে সুদূর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল। ইতিপূর্বে ভারত ইতিহাসে এত বৃহৎ সাম্রাজ্য আর কখনো স্থাপিত হয়নি। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মোগল সাম্রাজ্য দ্রুত পতনের দিকে অগ্রসর হয় এবং এরপর মাত্র 50 বছরের মধ্যে তা একরকম নিশ্চিহ্ন হয়ে যায়। ঐতিহাসিক স্মিথ মন্তব্য করেছেন, মোগল সাম্রাজ্যের পতন এমন আকস্মিকভাবে হয়েছিল যে আপাতদৃষ্টিতে তা বিস্ময়কর বলে মনে হয়, কিন্তু ইতিহাসের ছাত্র আশ্চর্য হয়ে ভাববে যে ওই সাম্রাজ্য অনেক আগে ভেঙে না পড়ে এতদিন টিকল কি করে। 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর নয়, ঔরঙ্গজেবের রাজত্বকালেই মোগল সাম্রাজ্যের পতনের সূচনা হয় এবং এর জন্য দায়ী ছিল সম্রাটের অনুসৃত ভ্রান্ত ও অবাস্তব নীতি। ডক্টর বিপানচন্দ্র লিখেছেন, ঔরঙ্গজেবের দীর্ঘস্থায়ী ও দৃঢ় শাসনকালেই মোগল সাম্রাজ্যের ঐক্য ও স্থায়িত্বের ভিত্তি কেঁপে উঠেছিল। ধর্মীয় সহনশীলতা ও সকল সম্প্রদায়ের প্রতি সমদর্শী নীতি গ্রহণ করে হিন্দু মুসলিম সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভারতবর্ষে একটি জাতীয় রাষ্ট্র গঠন করাই ছিল আকবরের উদ্দেশ্য। আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের রাজত্বকালে মোগল সাম্রাজ্যকে মোটামুটিভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করা হয়। অপরপক্ষে ঔরঙ্গজেবের লক্ষ্য ছিল ভারতবর্ষকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা। তিনি আকবর অনুসৃত উদারতার পরিবর্তে সংকীর্ণতা, পরধর্ম সহিষ্ণুতার পরিবর্তে পরধর্ম বিদ্বেষ ও ধর্মান্ধতা এবং প্রজাবর্গের প্রতি সমব্যবহারের পরিবর্তে অমুসলমানদের প্রতি নির্যাতন ও বঞ্চনার নীতি গ্রহণ করে সমগ্র হিন্দু সম্প্রদায়কে মোগল সাম্রাজ্যের ঘোরতর শত্রুতে পরিণত করেন। আকবরের সহৃদয় উদার নীতির ফলে রাজপুতরা মোগল সাম্রাজ্যের শক্তিশালী ও বিশ্বস্ত স্তম্ভে পরিণত হয়, কিন্তু মারোয়ারের উপর কর্তৃত্ব স্থাপন করতে গিয়ে ঔরঙ্গজেব রাজপুত জাতিকে শত্রুতে রূপান্তরিত করেন। এর ফলে তিনি রাজপুতদের সামরিক সাহায্য থেকে বঞ্চিত হন। তার অনুদান নীতির ফলে পাঞ্জাবের শিখরা বিদ্রোহ ঘোষণা করে। জমিদার, ওমরাহ ও দরবারের সামন্ততান্ত্রিক নীতির ফলে সৎনামী জাট ও বুন্দেলা কৃষকেরা বিদ্রোহে সামিল হয়। এছাড়া নানা স্থানে হিন্দু রাজা, কৃষক, জমিদার ও কারিগরেরা এই বিদ্রোহে যোগদান করে। ভূমি রাজস্বের উচ্চ হার, কর্মচারীদের দ্বারা আরোপিত নানা ধরনের বেআইনি কর এবং তা আদায়ের জন্য নানা অত্যাচার কৃষকদের বিক্ষুব্ধ করে তোলে। কৃষকদের উৎপন্ন শস্যের একটি বিরাট অংশ এইসব বেআইনি কর মেটাতে চলে যেত। সম্রাটরা নির্দেশ জারি করেও এই বেআইনি আদায় বন্ধ করতে পারেননি। ভূমি রাজস্বের হার উচ্চ হওয়ায় কৃষকরা তা না দেওয়ার চেষ্টা করত। অষ্টাদশ শতকের শাসক শ্রেণীর এক বিশিষ্ট ব্যক্তি সা ওয়ালিয়া লিখেছেন, কৃষক, বণিক ও কারিগরদের উপর প্রচণ্ড কর চাপানো হচ্ছে এবং তা আদায়ের জন্য অত্যাচার করা হচ্ছে। একমাত্র করভার কমালেই দেশে শান্তি ফিরে আসবে। বলা বাহুল্য, দেশে আর শান্তি ফিরে আসেনি, বরং তাঁর আমলে দেশে এমন ব্যাপক ও সর্বব্যাপী বিদ্রোহ দেখা দেয় যা পূর্বে আর কখনো সংগঠিত হয়নি। এর ফলে সাম্রাজ্যের পতন যে অনিবার্য হয়ে পড়ে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।
ডক্টর ইরফান হাবিব জমিদার ও কৃষকদের প্রতিরোধ আন্দোলনকেই সাম্রাজ্যের পতনের প্রধান কারণ বলে উল্লেখ করেছেন। মারাঠাদের আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিকে অস্বীকার করে তিনি তাদের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী ও অপ্রয়োজনীয় যুদ্ধে লিপ্ত হয়ে সাম্রাজ্যকে দ্রুত পতনের দিকে ঠেলে দেন। দীর্ঘ 25 বছর ধরে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থেকেও দাক্ষিণাত্যে তিনি কোনো প্রকার সাফল্য অর্জন করতে পারেননি, বরং বিপরীতভাবে এই নিষ্ফলা যুদ্ধই সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করে তোলে। যুদ্ধের ফলে রাজকোষের অর্থ জলের মতো ব্যয়িত হয়। দাক্ষিণাত্যে ব্যবসা বাণিজ্যের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। দীর্ঘ 25 বছর ধরে উত্তর ভারতে সম্রাটের অনুপস্থিতির ফলে শাসন ব্যবস্থায় চরম অরাজকতা দেখা যায়। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ ও অশান্তি শুরু হয় এবং সরকারি নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। হতাশাগ্রস্ত বৃদ্ধ সম্রাট ঔরঙ্গজেব তার পুত্র আজমকে লিখেছেন, আমি একা এসেছিলাম, একাই চললাম। দেশ ও জনসাধারণের জন্য ভালো কিছু করতে পারিনি। ভবিষ্যৎ সম্পর্কেও আমি হতাশ। বলা বাহুল্য, ঔরঙ্গজেবের মৃত্যুর পরেও উত্তর ভারত ও দাক্ষিণাত্যের এই বিদ্রোহী শক্তিগুলিকে দমন করা বা সমদর্শী নীতি গ্রহণ করে বিক্ষুব্ধ হিন্দুদের সন্তুষ্ট করা সম্ভব হয়নি। শাহজাহানের আড়ম্বর প্রিয়তার ফলে মোগল রাজকোষ অনেকখানি শূন্য হয়ে পড়ে। উত্তর ভারত ও দাক্ষিণাত্যে বিদ্রোহ দমন করতে গিয়ে ঔরঙ্গজেব রাজকোষকে একেবারেই শূন্য করে ফেলেন। তার আমলে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ দেখা দেয় এবং বিদ্রোহী জমিদার ও প্রজারা খাজনা বন্ধ করে দিলে রাজস্বের পরিমাণ কমতে থাকে। কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে প্রাদেশিক শাসনকর্তারাও নিয়মিত রাজস্ব প্রদান বন্ধ করে দেন। এ সময় বাংলার শাসনকর্তা মুর্শিদ কুলি খাঁই একমাত্র নিয়মিত তাকে রাজস্ব পাঠাতেন। অবস্থা এমনই দাঁড়ায় যে অর্থাভাবে সেনাদল ও রাজকর্মচারীদের বেতন মেটানো অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় গুরুত্বপূর্ণ দুর্গগুলি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থও পাওয়া যেত না। ঐতিহাসিক মোরল্যান্ড মন্তব্য করেছেন, ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠল যে দেশ দেউলিয়া হয়ে গেছে। বিদেশি পর্যটক বার্নিয়ান লিখেছেন, বিশাল দরবারের জাঁকজমক বজায় রাখা এবং জনগণকে দমন করে রাখার জন্য বিশাল সেনাদল পালন করা হতো। এর বিপুল ব্যয়ভার বহন করতে গিয়ে দেশ সর্বশান্ত হচ্ছে। মোগল যুগে বহু মনসবদারের নগদ বেতনের পরিবর্তে জায়গির দেয়া হতো এবং এই জায়গিরদারি ব্যবস্থাই বহুলাংশে মোগল শাসন ব্যবস্থার ভিত্তি ছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষ দিকে জায়গিরদারি ব্যবস্থা প্রবল সংকটের সম্মুখীন হয়, যদিও এই সংকটের সূত্রপাত হয়েছিল জাহাঙ্গীরের আমলেই। জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে মনসবদারদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায় এবং এ সময় থেকেই কাগজে কলমে দেখানো রাজস্ব ও আদায়কৃত প্রকৃত রাজস্ব মানে জমা ও হাসিলের মধ্যে ফারাক দেখা দিতে শুরু করে। এই সমস্যা সমাধানের চেষ্টা করেও তারা সফল হননি। ঔরঙ্গজেবের রাজত্বকালে মনসবদারের সংখ্যা প্রচুর বৃদ্ধি পায়, কিন্তু বন্টনযোগ্য জমির পরিমাণ সে তুলনায় বৃদ্ধি পায়নি। এছাড়া যুদ্ধবিধ্বস্ত অশান্ত দাক্ষিণাত্য থেকে জায়গিরদাররা কখনোই পুরোপুরি রাজস্ব আদায় করতে পারত না। এ কারণে সকলেই উত্তর ভারতে উর্বর জায়গির পেতে চাইত। বলা বাহুল্য, এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না। জায়গির প্রার্থী মানসাবদারকে জায়গিরের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হতো এবং জায়গির পেলেও সর্বদা জমা ও হাসিলের মধ্যে সামঞ্জস্য হতো না। এমত অবস্থায় জায়গির পাওয়ার জন্য মানসাবদারের মধ্যে দলাদলি চরমে ওঠে। জাতীয় ধর্মের সুপ্ত মনোভাব জাগিয়ে তোলা হয় এবং অভিজাত সম্প্রদায় থেকে হিন্দুদের বিতাড়নের জিগির তোলা হয়।
দক্ষিণী অভিজাতদের দলে টানার জন্য ঔরঙ্গজেব তাদের মনসব দিয়েছিলেন, কিন্তু নিম্নমানের মনসব পাওয়ায় তারাও বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তর ভারতে উন্নতমানের জায়গির পাওয়ার জন্য সকলেই দরবারে নিজ নিজ প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট হয়। এমনকি সম্রাটকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা শুরু হয়। দরবারে অবাধে উৎকোচ দেওয়া নেওয়া শুরু হয়। বলা বাহুল্য, এতে দলাদলি বৃদ্ধি পায়। জায়গির না পাওয়ায় বা নিম্নমানের জায়গির পেয়ে জমা ও হাসিলের মধ্যে সামঞ্জস্য না হওয়ায় সাম্রাজ্যে নানা দুর্নীতি ও অনাচার দেখা দেয় এবং এর ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। জায়গিরের উপর জায়গিরদারের অধিকার স্থায়ী ছিল না। কয়েক বছরের মধ্যেই তাকে অন্যত্র বদলি করা হতো। এই কারণে সব জায়গিরদাররাই চাইত যতটা বেশি সম্ভব রাজস্ব আদায় করতে। এর ফলে অনেকেই যুদ্ধ করা অপেক্ষা রাজস্ব আদায়ই বেশি মনোযোগী ছিল। তাদের শোষণে জায়গিরগুলি মরুভূমিতে পরিণত হতো। অনেক সময় আবার জায়গিরদাররা নিজেরা রাজস্ব আদায় না করে ব্যবসায়ী ও মহাজনদের জায়গির ইজারা দিত। এর ফলে দরিদ্র কৃষকের উপর অত্যাচার ও শোষণের মাত্রাই বৃদ্ধি পেত এবং তারা কৃষিকাজ পরিত্যাগ করে পলায়ন করত। অধিকাংশ জায়গিরের আয় মনসবদারের বেতন অপেক্ষা কম হওয়ায় অনেকেই নির্দিষ্ট পরিমাণ সেনা, অশ্ব বা অস্ত্র রাখত না। এমনকি সেনা ও অশ্ব বাঁচাবার জন্য অনেক সময় তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করত। মোগল সেনাবাহিনীতে অসংখ্য সৈনিক থাকলেও তাদের কোনো যুদ্ধ শিক্ষা ছিল না। এইভাবে মোগল সেনাবাহিনী নীতিহীন, দুর্বল ও অকর্মণ্য জনসমষ্টিতে পরিণত হয়। বলা বাহুল্য, এর ফলাফল রাষ্ট্রের পক্ষে কল্যাণকর হয়নি। মোগল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্তম্ভ ছিল মোগল অভিজাত শ্রেণী। প্রকৃতপক্ষে তারাই দেশ শাসন করত। মোগল শাসনের প্রথম দিকে আব্দুর রহমান, মহাবত খাঁ, সাদুল্লাহ, মীর জুমলা প্রমুখ অভিজাতগণ সাম্রাজ্যের সকল শক্তির উৎস ছিলেন। ঔরঙ্গজেবের আমলে তুরানি, ইরানি, আফগান, ভারতীয় মুসলমান, রাজপুত, দক্ষিণী ও মারাঠাদের নিয়ে মোগল অভিজাত সম্প্রদায় গঠিত ছিল। মধ্য এশিয়ার তুর্কিভাষী অঞ্চল থেকে আগতদের বলা হতো তুরানি। পারস্য, আফগানিস্তান ও ইরাকের পার্সিক ভাষাভাষী অভিজাতদের বলা হতো ইরানি। তুরানি ও ইরানিদের মধ্যে এমনিতেই রেষারেষি ছিল। এছাড়া তুরানিরা সুন্নি ও ইরানিরা শিয়া সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাদের মধ্যে ধর্মীয় বিরোধ প্রকট হয়ে ওঠে। ভারতীয় মুসলমানদের শেখজাদা বলা হতো। ঔরঙ্গজেব তাদের সন্দেহের চোখে দেখতেন এবং এই কারণে ঔরঙ্গজেবের আমলে তাদের প্রভাব, প্রতিপত্তি ও সংখ্যা যথেষ্ট হ্রাস পায়। দাক্ষিণাত্যে বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য জয়ের পর ঔরঙ্গজেব ওই দুটি রাজ্যের কিছু কর্মচারীকে রাজপদে নিযুক্ত করেন। তাদের দক্ষিণী বলা হতো। তাদেরকে দাক্ষিণাত্যে জায়গির দেয়া হয়। সেখান থেকে পূর্ণ মাত্রায় রাজস্ব আদায় করা যেত না এবং এই কারণে তাদের অবস্থা শোচনীয় ছিল। তাদের মধ্যে অনেকে আবার উত্তর ভারতে জায়গির পেয়েছিল এবং তা ইরানি, তুরানি অভিজাতদের স্বার্থ বিঘ্নিত করে। এই কারণে তারা বিদেশি অভিজাত গোষ্ঠীর ঈর্ষা ও বিরক্তির কারণ হয়ে ওঠে। মারাঠা বীর শিবাজীর সংগ্রামকে খর্ব করার উদ্দেশ্যে ঔরঙ্গজেব বেশ কিছু মারাঠাকে মনসবদার করেন। বলা বাহুল্য, বিদেশি অভিজাতরা এ জিনিস মেনে নিতে পারেনি, কারণ এইসব নবাগতদের আগমনে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইভাবে নানা জাতি ও ধর্মের মানুষ নিয়ে গঠিত অভিজাত সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিদ্বেষ দেখা দেয়। জায়গিরদারি সংকট এই বিদ্বেষ ও দলাদলিকে তীব্রতর করে তোলে, যার ফলে সাম্রাজ্যের অভ্যন্তরে এক গভীর সংকটের সৃষ্টি হয়। ডক্টর সতীশচন্দ্র রচিত মোগল দরবারে দল ও রাজনীতি গ্রন্থে এই গোষ্ঠীদ্বন্দ্বের বিস্তৃত বিবরণ আছে। ঔরঙ্গজেবের রাজত্বকালে ইরানি দলের নেতা ছিলেন আসাদ খাঁ
ও জুলফিকার খাঁ। তাঁরা যথাক্রমে ওয়াজির ও মীর বক্সি নামে দুটি সর্বোচ্চ প্রশাসনিক পদে নিযুক্ত ছিলেন। এই দলের অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাউদ খাঁ পান্নি, দলপতরাও বুন্দেলা ও রাম সিংহ হারা। অপরদিকে তুরানি দলের নেতৃত্বে ছিলেন হাজিবউদ্দিন ফিরোজ জাং ও আমিন খাঁ। ঔরঙ্গজেব আমিন খাঁকে সদর পদে নিযুক্ত করেন। এই দলের অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাজিউদ্দিন ফিরোজ জাঙ্গের পুত্র চিনকিলিজ খাঁ ও হামিদ খাঁ। ঔরঙ্গজেবের আমলে তুরানি দলের প্রতিপত্তি কম ছিল। তার রাজত্বকালে বিভিন্ন সময়ে দুই গোষ্ঠীকেই যুদ্ধের দায়িত্ব দেয়া হয়। দাক্ষিণাত্য সম্পর্কে দুই গোষ্ঠীর দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট পার্থক্য ছিল। ইরানি দলনেতা জুলফিকার খাঁ দাক্ষিণাত্যে আপোষের পক্ষপাতী ছিলেন। অপরপক্ষে তুরানিরা দাক্ষিণাত্যে দৃঢ় ও অনমনীয় নীতি গ্রহণে ইচ্ছুক ছিল। কাফি খাঁ লিখেছেন যে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঔরঙ্গজেবের পরিকল্পনাগুলো সফল হয়নি বা সফল হতে বিলম্ব ঘটে। সম্রাটের পক্ষে এই প্রতিদ্বন্দ্বিতা নিরসন করা সম্ভব হয়নি বা ইচ্ছে করেই তিনি তা করেননি, কারণ তিনি নিজেই এক গোষ্ঠীর বিরুদ্ধে অন্যকে ব্যবহার করতেন। স্যার যদুনাথ সরকারের মতে মোগল ইতিহাসের চিন্তাশীল ছাত্রের কাছে অভিজাত সম্প্রদায়ের অধঃপতনের মতো গুরুতর বিষয় আর কিছু নেই। ডক্টর বিপানচন্দ্র লিখছেন যে ক্ষমতা অধিকারের জন্য এসব অভিজাতরা বলপ্রয়োগ, জালিয়াতি ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নিতেও কুণ্ঠিত হতেন না। পারস্পরিক হানাহানির ফলে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ও সংহতি শিথিল হয়ে তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সংহতির অভাবে শাসন ব্যবস্থা তার প্রতিরোধ শক্তি হারিয়ে বিদেশি আক্রমণের সহজ শিকারে পরিণত হয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার যেসব উত্তরাধিকারী সিংহাসনে বসেন তারা সবাই ছিলেন অপদার্থ, দুর্বলচিত্ত ও বিলাসপ্রিয়। তাদের মধ্যে উদ্যমশীলতা ও দূরদর্শিতার একান্ত অভাব ছিল। যে কোনো স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজার চরিত্র ও ব্যক্তিত্বের গুরুত্ব অপরিসীম। কিন্তু ঔরঙ্গজেবের পরবর্তীকালে এ ধরনের কোনো সম্রাট সিংহাসনে বসেননি। সম্রাটদের অকর্মণ্যতা, সিংহাসনের জন্য অন্তর্দ্বন্দ্ব ও ঘন ঘন সম্রাট পরিবর্তন মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। ঔরঙ্গজেবের মৃত্যুর পর সিংহাসন নিয়ে তাঁর ৩ পুত্রের মধ্যে ভ্রাতৃযুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত ২ ভাইকে নিহত করে জ্যেষ্ঠ পুত্র মুয়াজ্জম বাহাদুর শাহ নাম নিয়ে ১৭০৭ থেকে ১৭১২ খ্রিস্টাব্দ অবধি সিংহাসনে বসেন। কেবলমাত্র এই সময়ই নয়, ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রথম ১২ বছর ১৭০৭ থেকে ১৭১৯ খ্রিস্টাব্দ ৩ বার গৃহযুদ্ধ হয় এবং ৫ জন সম্রাট সিংহাসনে বসেন। গৃহযুদ্ধের পরিণাম ছিল বিপুল লোকক্ষয়, সুদক্ষ বহু সেনানায়ক ও কর্মচারীর মৃত্যু ও প্রভূত সম্পত্তি নাশ। গৃহযুদ্ধের ফলে সাম্রাজ্যের প্রশাসনিক ভিত্তিতে ফাটল ধরত। অভিজাত সম্প্রদায় দুটি পরস্পর বিরোধী শিবিরে বিভক্ত হয়ে যেত এবং কেন্দ্রের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে প্রাদেশিক শাসনকর্তারাও নিজ নিজ স্বাধীনতার মাত্রা বৃদ্ধিতে সচেষ্ট হতেন। ঔরঙ্গজেবের উত্তরাধিকারী বাহাদুর শাহের চরিত্রে সম্রাট সুলভ কোনো দৃঢ়তা ছিল না। তিনি ছিলেন বৃদ্ধ, দুর্বল, অলস ও অপদার্থ সম্রাট। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে দমনের কোনো ক্ষমতাই তাঁর ছিল না। তাঁর আমলে রাজপুত, মারাঠা ও শিখরা বিদ্রোহ করে। তাঁর আমলে ইরানি দলের নেতা জুলফিকার খাঁ সাম্রাজ্যের সর্বময় কর্তা হয়ে ওঠেন। বাহাদুর শাহের মৃত্যুর পর তাঁর ৪ পুত্রের মধ্যে এক উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত জাহানদার শাহ সিংহাসনে বসেন ১৭১২ থেকে ১৭১৩ খ্রিস্টাব্দ। ৫১ বছর বয়সে সিংহাসনে বসে তিনি আমোদ প্রমোদে গা ঢেলে দেন এবং এর ফলে শাসনকার্যে চরম অব্যবস্থা দেখা দেয়।
তার পক্ষে 1 বছরও সিংহাসনে টিকে থাকা সম্ভব হল না। মৃত ভ্রাতা আজিমুস্তানের দ্বিতীয় পুত্র ফারুকশিয়ার তাকে হত্যা করে সিংহাসনে বসেন 1713 থেকে 1719 খ্রিস্টাব্দ। 30 বছর বয়স্ক সুদর্শন ফারুকশিয়ার দুর্বলচিত্ত এবং দৈহিক ও মানসিক দৃঢ়তাহীন ব্যক্তি ছিলেন। সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে পরিচিত সৈয়দ হুসেন আলী ও সৈয়দ আবদুল্লাহ খান নামে 2 ভাই তাকে পুতুলে পরিণত করেন এবং কিছুকাল পরে তাকে হত্যা করেন। এরপর সৈয়দ ভ্রাতৃদ্বয় রফিউদ্দারাজাত এবং রফিউদ্দৌলা নামে মোগল বংশের ক্ষয়রোগাক্রান্ত 2 উত্তরাধিকারীকে পরপর সিংহাসনে বসান এবং দুজনেরই মৃত্যু হয়। এরপর তারা মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ। অনভিজ্ঞ ও দুর্বলচিত্ত হলেও তিনি একেবারে অপদার্থ ছিলেন না। সৈয়দ ভ্রাতৃদ্বয়কে তিনি হত্যা করান। কিছুকাল দক্ষতার সঙ্গে শাসনকার্য পরিচালনা করে তিনি বিলাসিতার পঙ্ককুণ্ডে ডুব দেন। এই অবস্থার সুযোগ নিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা ও বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। মারাঠারা সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করতে থাকে এবং আগ্রার নিকটস্থ জাট, পাঞ্জাবের শিখ ও রোহিলখণ্ডের আফগানরা সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই চরম বিপত্তির মধ্যে পারস্যের অধিপতি নাদির শাহ ভারত আক্রমণ মোগল সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করে দেয়। তার পরবর্তী সম্রাট আহমদ শাহ 1748 থেকে 1754 খ্রিস্টাব্দ তুরানি দলের হাতের পুতুল ছিলেন। তার রাজত্বকালে মোগল সাম্রাজ্য দিল্লির নিকটবর্তী গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তুরানি নেতা গাজীউদ্দিন তাকে সিংহাসনচ্যুত করেন। এরপর একে একে দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ সিংহাসনে বসেন। সিপাহী বিদ্রোহে যোগদানের অপরাধে ইংরেজরা দ্বিতীয় বাহাদুর শাহকে দেশ থেকে নির্বাসিত করেন 1858 খ্রিস্টাব্দে এবং এইভাবে মোগল সাম্রাজ্যের পতন ঘটে। মোগল রাজপরিবারের অবনতির সঙ্গে সঙ্গে মোগল অভিজাত সম্প্রদায়ের মধ্যেও চরম অবক্ষয় দেখা যায়। সাম্রাজ্যের মঙ্গলের কথা চিন্তা না করে তারা ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দলাদলি ও ষড়যন্ত্রে লিপ্ত হন। এমনকি স্বয়ং সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেও তারা কুণ্ঠিত হতেন না। ক্ষমতা দখলের জন্য তারা বল প্রয়োগ, জালিয়াতি, বিশ্বাসঘাতকতা ও গুপ্ত হত্যার পথ অনায়াসেই গ্রহণ করতেন। ঔরঙ্গজেবের আমলেই দরবারে 3টি গোষ্ঠীর উদ্ভব হয়: ইরানি, তুরানি ও হিন্দুস্থানি গোষ্ঠী। বারহারের অধিবাসী আফগান বংশীয় সৈয়দ ভ্রাতৃদ্বয় খানি দাওরান ও হিন্দু নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্থানি গোষ্ঠী গঠিত ছিল। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের মধ্যে যুদ্ধ শুরু হলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তৎপরতা শুরু হয়। উজির আসাদ খাঁ ও জুলফিকার খাঁয়ের নেতৃত্বাধীন ইরানি গোষ্ঠী যুবরাজ আজমের পক্ষ গ্রহণ করে। অপরদিকে হাজিউদ্দিন, ফিরোজ জাং, আমিন খাঁ ও চিনকিলিজ খাঁয়ের সঙ্গে নেতৃত্বে তুরানি গোষ্ঠী গৃহযুদ্ধে যোগ দিতে আগ্রহী ছিল না, কারণ সমগ্র মোগল অভিজাতবর্গের অনেকেই গৃহযুদ্ধের ঝুঁকি নিতে আগ্রহী ছিলেন না। বাহাদুর শাহ সিংহাসনে এসে সকল গোষ্ঠীকেই সম্মানিত করেন। এর ফলে কোনো গোষ্ঠী সন্তুষ্ট হয় না, বরং এতে দরবারি গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলতর হয়। বাহাদুর শাহ তাঁর রাজত্বকালের শেষ দিকে ইরানি গোষ্ঠীভুক্ত নেতা জুলফিকার খাঁয়ের প্রভাবাধীন হয়ে পড়েন। বাহাদুর শাহের মৃত্যুর পর সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হলে জুলফিকার খাঁ জাহানদার শাহের পক্ষ অবলম্বন করেন। জাহানদার শাহ সিংহাসনে বসলে তিনি তার উজির নিযুক্ত হন এবং তার আত্মীয়রা প্রচুর খেতাব পুরস্কার পান। শীঘ্রই কোকলাতাস খাঁয়ের নেতৃত্বে একটি গোষ্ঠী জুলফিকার খাঁর বিরোধিতা শুরু করে। কোকলাতাস খাঁয়ের আশা ছিল যে
জাহানদার শাহ সম্রাট হলে তিনি তার উজির হবেন, কিন্তু তার আশা পূর্ণ না হওয়ায় তিনি ও তার সমগ্র পরিবার জুলফিকার খাঁকে অপসারিত করার জন্য সর্বদা সম্রাটকে প্ররোচিত করতে থাকেন। এরপর ফারুক শিয়া সিংহাসনে বসে সৈয়দ আবদুল্লাহ খাঁ ও সৈয়দ হুসেন আলীকে যথাক্রমে উজির ও মীর বকশি পদে নিযুক্ত করেন। তাদের আত্মীয়রা উচ্চ পদে নিযুক্ত হয়। এর ফলে দরবারে হিন্দুস্থানি গোষ্ঠীর প্রতিপত্তি বৃদ্ধি পায়। সাম্রাজ্যের মধ্যে তারা নিরঙ্কুশ প্রতিপত্তি স্থাপনে প্রয়াসী ছিলেন। সৈয়দ ভ্রাতৃদ্বয় বিরোধী মীর জুমলা জয়সিংহ, মোহাম্মদ মুরাদ কাশ্মীরি প্রমুখ অভিজাতগণ তাদের বিরোধিতা করতে থাকেন। ডক্টর সতীশচন্দ্র লিখছেন যে এই সময় 1713 থেকে 1721 খ্রিস্টাব্দ ইতিহাস হল সম্রাট ফারুক শিয়ার ও সৈয়দ ভ্রাতাদের মধ্যে ক্ষমতার সংঘর্ষজনিত একটানা সংকটের ইতিহাস। উভয় পক্ষই নিজ নিজ সমর্থক সংগ্রহে উদ্যোগী হন। বলা বাহুল্য, এতে সাম্রাজ্যের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। শেষ পর্যন্ত সৈয়দ ভ্রাতৃদ্বয় সম্রাট ফারুক শিয়ারকে হত্যা করতে বাধ্য হন এবং তাদের অনুগ্রহে স্বল্পকালের জন্য দুজন সম্রাট সিংহাসনে বসেন। তারপর তাঁরা মোহাম্মদ শাহকে সিংহাসনে বসান। হিন্দুস্থানি গোষ্ঠীর একচেটিয়া আধিপত্যে ঈর্ষান্বিত হয়ে তুরানি গোষ্ঠীর নিজামুল মুলক 1720 খ্রিস্টাব্দে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে হত্যা করেন। এর ফলে মোহাম্মদ শাহের রাজত্বকালে সৈয়দ ভ্রাতৃদ্বয় নিহত হলে তুরানি গোষ্ঠী ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। তাদের নেতা ছিলেন নিজাম উল মুলক। গোষ্ঠীদ্বন্দ্ব তখন এমনই এক স্তরে পৌঁছেছিল যে তার পক্ষেও দিল্লিতে টিকে থাকা সম্ভব হল না। রাজসভা ত্যাগ করে দাক্ষিণাত্যে এক স্বাধীন রাজ্য গড়ে তোলাই তিনি শ্রেয় মনে করলেন। গোষ্ঠীদ্বন্দ্বের এই প্রভাব কেবলমাত্র দরবারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর ফলে রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক জাতীয় জীবনের সকল বিভাগে দুর্নীতিগ্রস্ত ও অক্ষম হয়ে পড়ে। অভিজাত সম্প্রদায়ের এই দলাদলি রাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত করে রাষ্ট্রকে পতনের দিকে ঠেলে দেয়। মোগল সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রাদেশিক শাসনকর্তা এবং বিভিন্ন অঞ্চলের বিক্ষুব্ধ নেতৃমণ্ডলী স্বাধীনতা ঘোষণা করেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন। আইনত মুঘলদের অধীনস্থ হওয়া সত্ত্বেও কার্যত তিনি স্বাধীনভাবেই চলতেন। অযোধ্যার সুবাদার সাদাত খান স্বাধীন নবাব বংশের সূচনা করেন। নিজাম উল মুলক দাক্ষিণাত্যে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। দোয়াব অঞ্চলে অপর একজন ভাগ্যান্বেষী মুসলিম রাজপুরুষ ফারাক্কা থেকে স্বাধীনভাবে রাজকার্য পরিচালনা করতে থাকেন। শিখরা বান্দার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে এবং পানিপথের তৃতীয় যুদ্ধের পর স্বাধীন শিখ রাজ্য প্রতিষ্ঠিত হয়। উত্তরপ্রদেশের মথুরা অঞ্চলে জাটরা এবং রোহিলখণ্ডের আফগানরা স্বাধীন রাজ্য স্থাপন করে। মারাঠা আধিপত্য তখন প্রায় দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়। দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে মানে 1759 থেকে 1806 খ্রিস্টাব্দে কেবলমাত্র দিল্লি ও আগ্রার নিকটবর্তী কিছু অঞ্চলে মোগল আধিপত্য কোনো ক্রমে টিকে ছিল। মোগল সাম্রাজ্যের এই পতন উন্মুখ অবস্থায় পারস্যের অধিপতি নাদির শাহ 1738 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারত আক্রমণে অগ্রসর হন। আফগানিস্তান ও পাঞ্জাব দখলের পর তিনি দিল্লির দিকে অগ্রসর হন। 1739 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পানিপথের অদূরে কার্নাল নামক স্থানে মোগল সম্রাট মোহাম্মদ শাহ তার কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শর্তে সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। ক্ষতিপূরণের অর্থ আদায়ের উদ্দেশ্যে নাদির শাহ দিল্লিতে প্রবেশ করে দেওয়ানি খাসে অবস্থান করেন। এ সময় নাদির শাহের মৃত্যু হয়েছে বলে গুজব রটে। দিল্লিবাসীরা তখন নাদির শাহের সেনাবাহিনীকে আক্রমণ করে
900 সৈন্যকে হত্যা করে। ক্রুদ্ধ নাদির শাহ প্রতিশোধ গ্রহণের জন্য দিল্লিবাসীদের হত্যার নির্দেশ দেন। দীর্ঘ 7 ঘণ্টা ধরে তার সেনাবাহিনী দিল্লি নগরীতে ব্যাপক হত্যাকাণ্ড ও লুণ্ঠন চালায় এবং শেষ পর্যন্ত মোহাম্মদ শাহের কাতর অনুরোধে তিনি ক্ষান্ত হন। এরপর তিনি শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর মণি, প্রায় 15 কোটি মুদ্রা, প্রচুর মণিমাণিক্য, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ এবং 300 হাতি, 10,000 ঘোড়া ও 10,000 উটসহ স্বদেশে প্রত্যাবর্তন করেন। মোহাম্মদ শাহ সিন্ধু, কাবুল ও পশ্চিম পাঞ্জাব নাদির শাহকে ছেড়ে দিতে বাধ্য হন এবং লাহোরের মুঘল শাসনকর্তা নাদির শাহকে বাৎসরিক 50 লক্ষ টাকা দিতে স্বীকৃত হন। নাদির শাহের আক্রমণে পতনোন্মুখ মোগল সাম্রাজ্যের বুকে চরম আঘাত আনে। সাম্রাজ্যের মর্যাদা ধুলায় লুণ্ঠিত হয় এবং সাম্রাজ্যের দুর্বলতা ইংরেজ বণিক ও মারাঠাদের কাছে প্রকট হয়ে ওঠে। সাম্রাজ্যের মর্যাদা বিনষ্ট হওয়ায় উজির পদের জন্য অভিজাতদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর রূপ ধারণ করে। নাদির শাহ অভিজাতদের কাছ থেকেও প্রচুর অর্থ আদায় করেছিলেন। ক্ষতিগ্রস্ত অভিজাতরা কৃষকদের উপর যথেষ্ট অত্যাচার শুরু করেন এবং উত্তম জায়গির লাভের আশায় অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে আফগান এবং দক্ষিণ দিক থেকে মারাঠাদের আক্রমণ শুরু হয়। পাঞ্জাব বিধ্বস্ত হওয়ায় সাম্রাজ্যের সামরিক ভিত্তি বিনষ্ট হয় এবং তা আহমদ শাহ আবদালীকে ভারত আক্রমণে উৎসাহিত করে। নাদির শাহের আক্রমণের ফলে মোগল সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়ে পড়ে। তার পুনরুজ্জীবনের আর কোনো আশাই অবশিষ্ট থাকে না। পরবর্তীকালে আফগানিস্তানের অধিপতি আহমদ শাহ আবদালীর আক্রমণে সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। মোগল সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করতে গিয়ে উইলিয়াম আরভিন স্মিথ, স্যার যদুনাথ, ঈশ্বরী প্রসাদ প্রমুখ প্রাচীন ঐতিহাসিকগণ সাম্রাজ্যের বিশালতা, ঔরঙ্গজেবের ধর্মনীতি, দাক্ষিণাত্য নীতি, পরবর্তী মোগল সম্রাটদের দুর্বলতা ও ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব, অভিজাতদের নৈতিক অধঃপতন, সেনাবাহিনীর দুর্বলতা ও বৈদেশিক আক্রমণ প্রভৃতির কথা বলেন। আধুনিক ঐতিহাসিকরা উপরিউক্ত কারণগুলো গুরুত্ব দিলেও তারা নতুন কিছু কারণের উল্লেখ করেছেন। তাদের মতে এ সময় মুঘল সাম্রাজ্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সামরিক এমন কতকগুলি সংকটের মধ্যে পড়েছিল যা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। ডক্টর সতীশচন্দ্র, আতাহার আলী, ইরফান হাবিব, মুজফফর আলম, গৌতম ভদ্র প্রমুখ ঐতিহাসিক মোগল দরবারে দলাদলি, জায়গিরদারির সমস্যা, কৃষি সংকট ও কৃষক বিদ্রোহ প্রভৃতি কারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। মোগল সাম্রাজ্যের বিশালতা তার পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। আকবরের আমলে যে সাম্রাজ্যবাদী নীতির সূচনা হয়, ঔরঙ্গজেবের আমলে তা পরিপূর্ণতা লাভ করে। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার ওই দিনে দিল্লি থেকে সমগ্র সাম্রাজ্যের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা সত্যি খুব দুরূহ ছিল। এই অবস্থার সুযোগ নিয়ে প্রাদেশিক শাসনকর্তারা প্রায় দিল্লির কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করত। দূরবর্তী প্রদেশগুলির এইসব বিদ্রোহ দমন সত্যি খুব কষ্টসাধ্য ছিল। মোগলদের কোনো সুস্পষ্ট উত্তরাধিকার আইন ছিল না। এই কারণে কোনো সম্রাটের মৃত্যু হলে তার সব পুত্রই সিংহাসনের দাবিদার হতেন এবং সাম্রাজ্যে উত্তরাধিকার সংক্রান্ত ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব শুরু হতো। ঔরঙ্গজেবের মৃত্যুর পর এ ধরনের উত্তরাধিকার দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করে এবং 1707 থেকে 1719 খ্রিস্টাব্দ মাত্র 13 বছরের মধ্যে 6 জন সম্রাট সিংহাসনে বসেন। বিভিন্ন আমির ওমরাহ ও রাজকর্মচারীরা এই সব দ্বন্দ্বে অংশগ্রহণ করলে অবস্থা জটিলতর হয়ে ওঠে। মোগল যুগে কৃষির অবনতি ঘটলেও অর্থনৈতিক উন্নয়নের বিকল্প পথ ছিল শিল্প বাণিজ্যের উন্নতি।
এদিকে মুঘল বাদশাহের বিশেষ নজর ছিল না। রাজপুরুষরা বণিক ও কারিগরদের উপর নানা ধরনের জুলুম চালাতেন। ঔরঙ্গজেবের পরবর্তীকালে আইন শৃঙ্খলার অবনতির ফলে শিল্প বাণিজ্যে মন্দা ভাব দেখা যায়। যোগাযোগ ব্যবস্থার অভাব, শিল্পে উন্নততর আধুনিক প্রযুক্তি গ্রহণে অনাগ্রহ এবং বহির্বাণিজ্য ও নৌবাণিজ্যর প্রতি উপেক্ষা ভারতীয় শিল্প বাণিজ্যকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সম্রাট ফারুকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দান করলে রাজকোষে অর্থের টান পড়ে এবং নানা ধরনের সমস্যার উদ্ভব হয়, যা সাম্রাজ্যের নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করে। মোগল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ইসলামিক ধর্মরাজ্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের ঘোরতর শত্রুতে পরিণত হন এবং রাজপুত, জাট, বুন্দেলা, সতনামী প্রভৃতি জাতিগোষ্ঠী তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তিনি রাজপুতদের সহযোগিতা থেকে বঞ্চিত হন। ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির ফলে তাঁকে তার জীবনের শেষ 25 বছর দাক্ষিণাত্যে এক অন্তহীন ও নিষ্ফলা যুদ্ধে ব্যাপিত থাকতে হয়। তিনি মারাঠাদের দমনে ব্যর্থ হন এবং রাজধানীতে তার অনুপস্থিতির কারণে সমগ্র উত্তর ভারতে এক চরমতম রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট দেখা দেয়, যার ফলে সাম্রাজ্য দুর্বলতর হয়ে পড়ে। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে নাদির শাহ এবং আহম্মদ শাহ আবদালির আক্রমণ মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের উপর চরম আঘাত আনে। মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো সম্ভব হয়নি। এখানেই শেষ হল মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস। ভারতের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, আর বেশি জানার আগ্রহ থাকে আমাদের সকলের মধ্যেই। আজকের এই ইতিহাসের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।